শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ লং মার্চের ঘোষণা। নিজ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। পড়ার টেবিলে ফেরার আহ্বান। দেশে কাজের অভাবে মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। স্টার্টআপের জন্য বিনা জামানতে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই গ্রেপ্তার জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার নিশ্চিতের দাবি বিরোধী দলীয় নেতা। দেখছিলেন সংবাদ শিরোনাম। আজ বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আজকের পরীক্ষা স্থগিত না করলে শিক্ষা বোর্ড অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের প্রতিটি জেলায় একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তারা। এর আগে রবিবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরায় বিক্ষোভের পর শিক্ষা বোর্ডে ঘেরাও করে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 2 ঘন্টারও বেশি সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 10:45টার দিকে তারা ঘোষণা দেন, দাবি না মানলে লং মার্চ করবেন বুধবার। আমাদের দাবিগুলো আজকে আমরা দেখেছি মেনে নেওয়া হয়নি। কিছু যেগুলো দাবি ছিল তার মধ্যে সিঙ্গেল ওয়াইজ কিছু দাবি আমাদের দেখেছি সে ক্ষমা প্রার্থনা করেছে এবং 13 জুলাই পরীক্ষা আবার পুনরায় নেওয়া ঘোষণা দিয়েছে। কিন্তু এগুলো আমাদের মূল দাবি না। আমাদের মূল দাবি যে শিক্ষামন্ত্রী আর একজন পদত্যাগ চাচ্ছি, কারণ আমরা একটা শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী চাই এবং তাছাড়া কালকের পরীক্ষা স্থগিত চাই আমরা আজকে রাতের মধ্যেই, এবং যদি তা করা না হয় আমরা সেই বিষয়ে কালকে অ্যালার্ট থাকবো এবং পরীক্ষার পরে আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার ঘোষণা দিলাম। এর আগে মঙ্গলবার বিকেল 5:45টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর আবার এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা দাবি পেপার ওয়ার্ক পাঠাইছি, ওনাদের সেটা মানতে হবে এবং আজকের মধ্যে এই দুইটা হচ্ছে গিয়ে ঘোষণা দিতে হবে। কালকে নাই, ওনাকে তো অপশন দেই না, আপনি মানেন কি মানবেন না, আমরা বলছি মানতেই হবে। এর আগে মঙ্গলবার সকাল 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করেন তারা। আমি অলরেডি 3 দিন ভিজা পরীক্ষা দিতেছি, ফুল ভিজা, আমি বেঞ্চে বসে লেখছি। অনেক ছাত্র ছিল ওখানে, তারপর যে কারেন্ট চলে যেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন কালকে একটা ভিডিও ভাইরাল হলো, শিক্ষামন্ত্রী আমাদের মতো ছাত্রদেরকে পোল্ট্রি বলতেছে, এটা শিক্ষামন্ত্রীকে রাইট কে দিয়েছে। আমরা চাচ্ছি যে শিক্ষামন্ত্রী হয়তো কিছু একটা সিদ্ধান্ত দিক, নয়তো উনি পদত্যাগ করুক। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে কিছুক্ষণ অবস্থান করে সড়ক ছেড়ে দেন তারা। আমরা ভালোভাবে পরীক্ষা দিব, আমরা ভালো রেজাল্ট করবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। সেই জায়গায় আমরা কি করতেছি, রাস্তায় আমার এই পোস্টার নিয়ে নামা লাগতেছে। কেন আমার এই পরিস্থিতি কেন হলো, এটা উত্তর আমি দিব না, এটার উত্তর দিবে আমাদের শিক্ষামন্ত্রী। এরকম একটা মন্ত্রী যে বুঝেই না কিছু, যে ছাত্রদের উপর উল্টা পাল্টা চাপাই দিবে, ছাত্ররা কি করবে, আত্মহত্যা করবে বলেন? এটাকে আত্মহত্যা করে মরে গেলে উনার শান্তি হবে? উনি কিছু পাবে? পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলের দিকে আবারও সায়েন্স ল্যাবে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে যান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বন্যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আন্দোলনকারীদের ঘরে ফিরে যাবার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষায় 2 ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পদার্থবিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষাটি পুনরায় নেয়ার বিষয়টি বিবেচনা করবে সরকার। সেই সঙ্গে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। আমি দুঃখিত। মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এইচএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং বিজ্ঞানের অন্যতম প্রধান বিষয় পদার্থবিজ্ঞানের পরীক্ষার আগে শিক্ষার্থীদের আন্দোলনের পরও কেন তা 2-1 দিন পেছানো হলো না জানতে চান সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামত বিশ্লেষণ করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদকে জানান
শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষামন্ত্রী আরও জানান, সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় প্রায় 2700টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে বন্যার কারণে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগে স্থগিত করা হয়েছিল। চলমান পরিস্থিতির উপর সরকার সার্বক্ষণিক মনিটরিং করছিল এবং 64 জেলার এসপি, 8টি বিভাগীয় কমিশনার, প্রতিটি বোর্ডের চেয়ারম্যান ও ইউএনএদের সঙ্গে কথা বলেই পরীক্ষা যথাসময় নেওয়ার সিদ্ধান্ত হয়। যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64 জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। সোমবার পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠে পানি জমে গেলে তাৎক্ষণিকভাবে মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও ডিসিদের সহায়তায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রের 5তলা ভবনে পরীক্ষা নেওয়া হয় বলেও জানান শিক্ষামন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন সহকর্মী মুস্তাফিজ আরিফিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুস্তাফিজ, বড় পর্দায় ফ্রান্স স্পেনের খেলা দেখতে ফুটবল প্রেমীদের ভিড় কেমন দেখছেন? সেমিফাইনালকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছি। এখানে কিন্তু এই শেষ চারের লড়াই দেখতে টিএসসি প্রাঙ্গণ পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন ফুটবল প্রেমীদের দ্বারা। আপনাকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু ফ্রান্স আর স্পেনের যে সমর্থক যারা আছে শুধু তারা না, এর সাথে কিন্তু পুরো ফুটবল প্রেমী যারা আছে তারা কিন্তু এই শেষ চারের খেলা উপভোগ করতে আসলে এখানে এসেছে এবং ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। খেলার 10 মিনিট যে হয়েছে এটা, সে খেলার 10 মিনিটের মধ্যে কিন্তু ইতিমধ্যে বেশ উত্তেজনা ছড়িয়েছে যে কোন দল জিতবে বা কোন দল হারবে, এরকম বেশ মতামত আমরা জানতে পেরেছি। আমরা যখন এখানে এসেছি আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি আসলে তাদের মতামত অধিকাংশরই মানে তাদের যে মতামতটা ছিল যে এই খেলায় ফ্রান্স বা স্পেন জেতা মূল বিষয়টা না, মূল বিষয়টা হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, একটা প্রতিযোগিতামূলক খেলা আসলে তারা উপভোগ করতে চায়। এবং একই সাথে আমরা ফ্রান্সের কিছু সমর্থকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অবশ্যই চায় যে তারা এই সেমিফাইনাল জিতে যেন ফাইনালে গতবারের মতো ফাইনাল যেতে পারে এবং ফ্রান্স যদি এইবারের মতো ফাইনালে উঠতে পারে তাহলে কিন্তু টানা তারা 3বার ফাইনাল খেলবে এবং ব্রাজিল, জার্মানি এবং এদের পাশেই কিন্তু ফ্রান্স এই রেকর্ডটি গড়বে। তো খেলার বিষয়ে যে সর্বশেষ সংবাদটি জানতে পেরেছিলেন টিএসসি থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কাজের সুযোগ কম থাকায় মেধা পাচার হচ্ছে। যারা উদ্যোক্তা হয়েছেন বা হবেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য জামানত ছাড়াই 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের মতামত ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে নানা বিষয়ে জানতে চান। শিক্ষার্থীদের প্রশ্ন ছিল, ব্যবসা বাণিজ্য শুরু করতে গেলে ব্যাংক লোনের প্রয়োজন হয় এবং ব্যাংকে জামানত হিসেবে জমি বা অন্যান্য সম্পদ বন্ধক রাখতে হয়। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা কিভাবে সুবিধা পেতে পারে, এমন প্রশ্নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি একটা বক্তব্য শুনেছেন যে 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে, এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করেছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশন নিয়ে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাল্লাহ। বিদেশে মেধা পাচার হয়ে যাচ্ছে, তাদের ধরে রাখতে সরকার কি উদ্যোগ নিচ্ছে? শিক্ষার্থীদের এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে, তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণদেরকে নিজের জীবনে পার করে আসা চ্যালেঞ্জগুলো স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বার্থে উদ্যোক্তাদের প্রয়োজন। তরুণ উদ্যোক্তাদের যে কোনো কাজে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর মতো একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে সরকারের অনুদানপ্রাপ্ত 6টি নির্বাচিত স্টার্টআপের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ইউথ স্টার্টআপ মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই গ্রেফতার করা হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে গণভোটের রায়কে শ্রদ্ধা জানাতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে পলাতক হাসিনা ও ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও হুইপ। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জাতীয় সংসদে ৬৮ বিধিতে জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যার বিচার বিষয়ক জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিচার করতে হবে। ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতেরও দাবি জানান তারা। আওয়ামী লীগের যে ষড়যন্ত্র তত্ত্ব আছে
মেটিকুলাস ডিজাইনের যে কথাগুলো তারা বলে মাননীয় স্পিকার, সেই ধরনের বক্তব্য তথ্য দিয়ে আমাদের এখানে অনেক সংসদ সদস্য তারা কথা বলেন মাননীয় স্পিকার। এই যে জুলাইয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষকে খুন করা হলো, তাদের বিচারের কি গতি প্রকৃতি, সেই দিকে যদি আমরা একটুখানি তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমাদেরকে হতাশ হতে হয় মাননীয় স্পিকার। একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার নিষ্পত্তির প্রশ্নে আমাদেরকে ঐক্যমত্য হতে হবে এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে, কেউ যেন জনগণের উপরে এই ধরনের গণবিরোধী অবস্থান নিয়ে গুম খুন হত্যাযজ্ঞ না চালাতে পারে, তার জন্য আওয়ামী লীগের একটা দৃষ্টান্তমূলক বিচার রাজনৈতিক দল হিসেবে অবশ্যই করতে হবে। জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। আমরা বাকশালের কথা জানি, ইতিহাস থেকে পড়েছি, এবং জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি, এবং জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা 17 বছর গুম ও খুন হয়েছে তাদের ভুলে যাওয়া যাবে না। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে, তবে অবশ্যই এটাও বলবো কারো উপর যেন অবিচার করা না হয়। জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের জন্য। এর জন্যেই কনসেনসাস পরিষদে দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? আলোচনায় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দিল্লিতে হুঙ্কার দিলেও আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। জানান, শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা চলছে, দেশের সীমানা এলেই গ্রেপ্তার করা হবে। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার। কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার মাননীয় স্পিকার। যারা জুলাই চেতনায় বিশ্বাস করে তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। তাই যারা জুলাই চেতনাকে নিয়ে বিভক্তির চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসেন আমরা এক কাতারে দাঁড়াই। গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদেরকে আসতে হবে, সেখানে আলোচনা করতে হবে। সেখানে যদি সবাই সমঝোতার ভিত্তিতে আমরা যদি এই জাতীয় সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেই আলোচনা ওখানে হবে। কিন্তু আপনারা ওয়াকআউট করলেন, আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে থাকতে চাইলেন না। সেটা ইতিহাস হয়ে থাকলো, জাতি দেখলো। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারার সৃষ্টি না হয়, সেজন্য আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলেও স্বৈরাচারী আচরণ করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জুলাই জাদুঘর আগামী 5ই আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, কোনো চাপ নয়, সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়েছে। আসতে চাইলে ওই রাষ্ট্রের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নীতিগত অবস্থান তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা। রবিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনা দেশে আসার পর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। প্রয়োজনে জনগণের সামনে ট্রাইব্যুনালে বিচার হবে। তিনি চাইলে দেশে ফিরে আইসিটিতে মামলা মোকাবেলায় বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শেখ হাসিনার সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা সরকারের নয়, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। সংবিধান সংশোধন সম্পর্কে তিনি বলেন, সংবিধান সংশোধন সংস্কারের ব্যাপারে সবাই একমত, তবে কিভাবে
কবে হবে সে ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, তাই পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে বিচার নিশ্চিতে স্বাগত জানাবে সরকার। আজ 15ই জুলাই 2024 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। নারী শিক্ষার্থী সহ শত শত আন্দোলনকারীদের উপর ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে গর্জে ওঠে সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল শিক্ষার্থীদের মাঝেও। ছাত্র জনতার আন্দোলনেই 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের। আন্দোলন পরবর্তী 2 বছরে জুলাই হত্যার বিচারের অগ্রগতি ও শহীদ পরিবারগুলোর ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে সৈকত সাদিকের রিপোর্টে। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 15 জুলাই সকাল থেকে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা বিরোধী আন্দোলনকারীদের নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এগোতে থাকে বিভিন্ন হলের দিকে। ভিসির বাসার সামনে তাদের মিছিলে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। বেধড়ক পিটানো হয় ছাত্রীদেরকেও। হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। সন্ধ্যার পর ঢাকা মেডিকেল, 21শে হল, দোয়েল চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কমপ্লিট শাটডাউনের মধ্যেই রাজপথে নামে জুলাইয়ের অকুতভয় সৈনিকরা। তাদের দমাতে পুলিশের সঙ্গে যুক্ত হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। 18ই জুলাই রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হয় রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 1400 শহীদের রক্তের প্রতিদান জুলাই আন্দোলন নিয়ে আজ রাজনীতি বিভাজন হওয়ায় ক্ষুব্ধ শহীদ ফারহানের বাবা। পিতার কাঁধে পুত্রের লাশ, এই ভারী বস্তুটা ভাইয়া সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে, সারাটা জীবন এই কষ্টটা বয়ে বেড়াতে হবে। তার মধ্যে যদি দেখি যে আমাদের মধ্যে এরকম আমাদের ঐক্যের মধ্যে একটা ফাটল ধরানোর জন্য বিভিন্ন রকমের কনস্পিরেসি চলতে থাকে, এগুলো আরও বেশি কষ্ট দেয় আমাদের। প্রায় 1.5 বছর জাতীয় ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্তগুলো নিয়ে একটা গণভোটের আয়োজন করেছিল, সেই গণভোটে পাবলিকের যে গণরায়টা যেটা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, সেই হাটা যেন বাস্তবায়ন হয় এই প্রত্যাশা রেখে। বুলেটের আঘাতে শহীদ হওয়া ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ মা ফারহানা দিবা। ভালো লাগে না, বিচার তো আর হলো না। আর কোনো মায়ের এরকম ছেলে বুক খালি যেন না হয়। শহীদদের জন্য সবাই যেন দোয়া করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তাদের ছেলে হত্যার বিচার। এই শহীদের পিতামাতার এখন একটাই চাওয়া, এই হত্যাকাণ্ডের যথার্থ বিচার। আশা করতে পারি আর কি, এই আশাটা নিয়েই বেঁচে আছি, বেঁচে থাকবো এবং মৃত্যুর আগ পর্যন্ত দেখে যেতে পারবো কিনা জানি না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। অপরিকল্পিতভাবে বসতবাড়ি ও শিল্প কারখানা তৈরির কারণে এই জলাবদ্ধতা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। টানা কয়েকদিনের বর্ষণে কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার হরিণাহাটি, শফিপুর, চন্দ্রাপল্লী বিদ্যুৎ ও হর্তকিতলা এলাকায় রাস্তাঘাট, বসতবাড়ি ও দোকানপাট তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় 2000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। 200-250 ঘর আমরা এখনো তলায় আছি, এখনো হাঁটুর উপরে পানি, একটা প্রতি রুমে রুমে পানি জমি থাকে। বৃষ্টি এলে পানি জমি থাকে, এটাই সমস্যা। বাসা বাড়িতে পানি উড়ে, রাতিয়া ঘুমাইবার কোনো স্থান নাই, ফুলা পানি কষ্ট করে থাকে। বাথরুমে যাওয়া যাচ্ছে না, গোসলখানায় যাওয়া যাচ্ছে না, রান্না বাড়া করা যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। এই অবস্থা কেন হলো এ ব্যাপারে আমরা যেটা শুনছি যে গত 17 থেকে 20 বছরের ভিতরে এখানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঠিক মতো করা হয় নাই। কেন উন্নয়নগুলো হলো না সে ব্যাপারে আপনারা তদন্ত সাপেক্ষে দেখবেন। এবং এখানে আমাদের সামগ্রিক রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ। তো যাই হোক, আমরা জেলা পরিষদের পক্ষ থেকে এখানে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের করার জন্য অলরেডি পদক্ষেপ নিয়েছি এবং ইনশাল্লাহ আমাদের সামনের বাজেটগুলোতে পাশ হলে আমরা এখানে ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু করব।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ ভোর 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।